নমস্কার। তো এই ভিডিওটায় এটা বলা যায় এই ব্যথার পাথওয়ে সিরিজের থার্ড এবং লাস্ট ভিডিও, যেটা হচ্ছে পেন পাথওয়ে ও ব্যথার যাত্রাপথের বিভিন্ন জায়গায় কিভাবে আমাদের জানার দরকার এবং উপযোগিতা কি। তো এইখানে আমার বলার বক্তব্য হচ্ছে আমরা যে এক্সারসাইজ বা ব্যায়াম বা আপনার যোগাসন, ধ্যান, মেডিটেশন, ডায়েট কন্ট্রোল, এগুলো হাঁটা চলা এগুলো করতে বলি, তো সেইগুলোর কি রোল রয়েছে, কী উপযোগিতা আছে ব্যথা কমানোর ক্ষেত্রে। তো ধরুন আপনার কোনো ব্যথাই এখন অবধি হয়নি, তাতেও তো আমরা বলি যে এক্সারসাইজ করা ভালো, হাঁটা ভালো, আপনার ব্যায়াম করা ভালো, মেডিটেশন করা ভালো। তো এগুলোর কি রোল রয়েছে? তো সেই পেন পাথওয়েতে যাচ্ছি যেখানে ব্যথার যাত্রাপথ, সেইখানে মস্তিষ্কের একটা জায়গা থেকে শুরু হয়ে নিচের দিকে একটা স্নায়ুতন্ত্র নাবজিল, যেটা হচ্ছে স্নায়ু নাবজিল, যেটা ডিসেন্ডিং ট্র্যাক্ট বলি আমাদের সুষুম্না কাণ্ড অবধি। সেই জাংশনে যেখানে নিচ থেকেও আবার ইনফরমেশান গিয়ে একটা জাংশনে মিট করছিল, ওইখানেই কিন্তু ওপর থেকে ইনফরমেশান মিট করছে, ক্রস টক হচ্ছে ওই জায়গায় কিন্তু। এবং ওই জায়গাটা ছাড়াও, ওই জায়গা এবং ওই জায়গা ছাড়াও মস্তিষ্কে যেখান থেকে ডিসেন্ডিং ট্র্যাক্টটা শুরু হচ্ছে, টার্মগুলো একটুখানি খটোমটো, লুকাস সেলুলিয়াস, র্যাফি ম্যাগনাস, এগুলো জানার দরকার নেই। মস্তিষ্কের একটা অংশ, ওই জায়গা থেকে কিছু কেমিক্যাল নিঃসরণ হয়। ব্যথার উৎপত্তির সময় কেমিক্যাল নিঃসরণ হয়েছিল, যেটা ব্যথাটাকে বাড়িয়ে দিচ্ছিল। আবার কিছু কেমিক্যালের কথা এখন বলছি, যেটা মস্তিষ্কর মধ্যে থেকে নিঃসরণ হচ্ছে, যেইটা কিন্তু আপনার ওই সুষুম্না কাণ্ড অবধি আসছে, স্পাইনাল কর্ড অবধি আসছে, যেটা কিন্তু ব্যথার মডুলেশন করছে, ব্যথাটাকে একটু পরিবর্তন বা মডুলেট করছে। সেইখানেও কিছু কেমিক্যাল নর্মালিও নিঃসরণ হয় এবং বিভিন্ন জায়গায়ও রিসেপ্টার থাকে, সুষুম্না কাণ্ডেও থাকে, যেটাকে ক্যানাবিনয়েড রিসেপ্টার বলা যায়, যেটাকে বলা যায় ওপিওয়েড রিসেপ্টার। এবং বিভিন্ন ধরনের নিঃসরণ করা কেমিক্যাল যেগুলো আছে, সেরোটোনিন, নরএপিনেফ্রিন, আনন্দামাইড, আবার ওপিওয়েডের মধ্যে রয়েছে আপনার এন্ডরফিন, ডাইনরফিন, এনকেফালিন। তো এইগুলো হচ্ছে কেমিক্যালগুলো। এইখানে প্রোস্টাগ্ল্যান্ডিন ছিল, ওইগুলো কেমিক্যাল। কেমিক্যালের নাম জানার দরকার নেই। এই কেমিক্যালগুলো বলার উদ্দেশ্য একটাই, আমাদের শরীরের ন্যাচারালি মানে স্বাভাবিকভাবে এই কেমিক্যালগুলো নিঃসরণ ক্ষমতা বাড়ানোর একটা উপায় রয়েছে, এবং সেগুলোই হচ্ছে ব্যায়াম, মেডিটেশন, এক্সারসাইজের মধ্যে বিভিন্ন ধরনের হাঁটা চলা, ফিজিওথেরাপি এবং ডায়েট কন্ট্রোল। তো আমরা যখন বলি যে আপনার ব্যথা কন্ট্রোল হওয়ার পরে আপনি হাঁটবেন, আপনি ব্যায়াম করবেন, আপনি খাওয়া দাওয়ার অভ্যাসটা এবং টাইমিংসটা, সবচেয়ে ইম্পর্টেন্ট সময়টা ঠিক রাখবেন, তো এইগুলো যদি, এবং ঘুমটা ঠিকভাবে যেন করতে পারেন, 6 থেকে 8 ঘন্টা যেন ঘুমোতে পারেন, সেটা ব্যথা কন্ট্রোল হওয়ার পরে। এবং ব্যথা কন্ট্রোল হওয়ার সাথে সাথেও অবশ্যই কিছু কিছু ওষুধ আমরা দিই, যেটা ব্যথা কন্ট্রোলের সাথে ঘুম ভাবটাও একটু করে, যাতে ঘুমটাও ভালো হয়। তো এই জায়গাগুলো, ঘুম ভালো হওয়া, মেডিটেশন করা, এবং মাইন্ডফুলনেস মেডিটেশন আমি আরও জোর দিয়ে বলবো, সেটা হচ্ছে আপনার আরও মাইন্ডফুলি মেডিটেশন করা। সেটার একটা উপায় রয়েছে, একটা পদ্ধতি রয়েছে, সেখানেও বিভিন্ন এক্সপার্টসরা রয়েছেন যারা এটা প্র্যাকটিস করছেন। তাছাড়া কি এক্সারসাইজ, বেসিক ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, মাইল্ড টু মডারেট এক্সারসাইজ, মানে অল্প হাত পা চালানোর এক্সারসাইজ বা ব্যায়াম, এবং কিছু কিছু একটু হেভিয়ার সাইডে এক্সারসাইজ, যোগাসন যাকে বলা হয়। তাছাড়া কি রয়েছে আপনার হাঁটা, একটু হালকা রোদে সকাল এবং বিকেল হাঁটা। এই যখন কাজগুলো আমরা বলি করতে, তখন কিন্তু এই যে আমাদের ন্যাচারালি মানে স্বাভাবিকভাবে যে কেমিক্যাল, স্বাভাবিকভাবে যে রাসায়নিক পদার্থগুলো নিঃসরণ হয়, সেইটা কিন্তু বেড়ে যায়। তাতে কি সুবিধা আছে? সেইগুলো যখন বাড়বে, তখন আপনার ডিসেন্ডিং ট্র্যাক্ট, যেটা যেটা মস্তিষ্ক থেকে সুষুম্না কাণ্ড অবধি নাবছে, সেই স্নায়ুতন্ত্রটাকে অ্যাক্টিভেট করে রাখে। এবার ধরুন আপনার কখনো ব্যথা হলো, আপনি ধরুন পড়ে গেলেন কোনো জায়গায়, কোনো একটা সমস্যার সম্মুখীন হলেন, কোনো অসুখ হলো, অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, তখন যদি কখনো ব্যথা হয়, তখন এই অ্যাসেন্ডিং ট্র্যাক্ট মানে হচ্ছে আপনার যেখান থেকে ব্যথার উৎপত্তি, সেইখান থেকে স্নায়ুতন্ত্র গিয়ে ওই সেকেন্ড জাংশনটা পেরিয়ে, থার্ড জাংশন পেরিয়ে মস্তিষ্কে যখন পৌঁছাবে, এবং আপনার যদি ডিসেন্ডিং ট্র্যাক্ট মানে মস্তিষ্ক থেকে যে সুষুম্না কাণ্ড অবধি যে স্নায়ুতন্ত্রটা আছে, সেটা যদি অ্যাক্টিভেটেড থাকে, তাহলে আপনার ব্যথার অনুভূতি অনেক কম হবে। এটা হচ্ছে প্রিভেন্টিভ মেডিসিন, মানে প্রিভেন্ট করা হলো আপনার ব্যথার অনুভূতি বেশি হওয়া থেকে। আবার একই দিকে যখন ব্যথা হচ্ছে, আপনি ধরুন এইগুলো করার সময় সুযোগ পাননি, আপনি ধরুন এক্সারসাইজ করতে পারেননি, ব্যায়াম করতে পারেননি, হাঁটতে পারেননি, ডায়েট কন্ট্রোল করতে পারেননি, তা বলে কি এই নয় ব্যথা আপনি এগুলো পরে করতে পারবেন না? অবশ্যই করা যায়। যখন ব্যথা হচ্ছে, কোনো গভীর অসুখের সম্মুখীন হয়েছেন, তখনও যদি এই অভ্যাসগুলোকে অ্যাডাপ্ট করা যায়, এই অভ্যাসগুলো ফলো করা যায় বা অভ্যাস করা যায়, তাহলে কি হবে? তাহলে কিন্তু আপনার ডিসেন্ডিং ট্র্যাকটা কিন্তু অ্যাক্টিভেট হবে, এবং যত বেশি ওটা শক্তিশালী হবে, আপনার নিচের থেকে উপরে যে যাচ্ছে ব্যথার সেন্সেশনটা, সেটা ততটা বেশি কন্ট্রোলে থাকবে, আপনার ব্যথার অনুভূতি আস্তে আস্তে আরও কমবে।
তো এইটা হচ্ছে আমার শেষ ভিডিও এই ব্যথার পাথওয়ে বা পেন পাথওয়ে বা ব্যথার যাত্রাপথ এবং তার সঙ্গে বিভিন্ন ওষুধপত্র, তার সাথে বিভিন্ন ইনজেকশন, এবং ইনজেকশন পদ্ধতিতেও কিন্তু বিভিন্ন জায়গায় আমরা এই এই জিনিসগুলো করে থাকি। কেমন, ইনজেকশনের কথাটা কম বলেছি কারণ এইখানে ইনজেকশনের কথা বলার জায়গা নয়। ইনজেকশন দিলে ব্যথা কমবেই, ঠিক আছে। আমি যদি নার্ভের কাছে গিয়ে ইনজেকশন দিই, সেটা এইখানের নার্ভও হতে পারে, সেটা সুষুম্নাকাণ্ডের নার্ভও হতে পারে, ইভেন মস্তিষ্কের নার্ভেও দেওয়া হয়। কি করে যাওয়া হয়, স্পাইনাল কর্ডে একটা কোনো ইনজেকশন দিল, সেইটা আপনার মস্তিষ্ক অব্দি চলে গেল। তো এই এই ইনজেকশন পদ্ধতিতে একইভাবে কাজ করে, ওই ওই রিসেপ্টারই কাজ করে, নতুন করে বলার কিছু নেই। যেটা আমার জোর দিয়ে বলার সেটা হচ্ছে, যেভাবেই হোক ব্যথা যখন কন্ট্রোল হচ্ছে, সেটা আগে থেকে আপনি ভালো অভ্যাস করে হোক, ব্যথা কন্ট্রোলের পরে ভালো অভ্যাস করে হোক, আপনার ডিসেন্ডিং ট্র্যাক্ট মানে মস্তিষ্ক থেকে সুষুম্নাকাণ্ড অব্দি ট্র্যাকটাকে বা যাত্রাপথটাকে বা স্নায়ুতন্ত্রটাকে শক্তিশালী করতে হবে। প্রপার ঘুম, ভালোভাবে ঘুম, ভালো খাওয়া দাওয়া, ঠিকঠাক সময়ে খাওয়া দাওয়া, এবং আপনার অবশ্যই এক্সারসাইজ, ব্যায়াম, হাঁটা চলা, এইগুলো করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। নমস্কার।